মাঝে মাত্র আর একটা দিন, তারপরই বঙ্গ রাজনীতির চিত্রটা পুরোপুরি বদলে যেতে চলেছে, এবং সেটা যে শাসক দলের জন্য মোটেই সুখকর হবে না তার ইঙ্গিতটা আজকে স্পষ্টভাবে পেয়ে গেলেন দিদিমণি। এক আধটা নয়, তিনটে আইনি থাপ্পড় সপাটে এসে পড়লো গালে, এবং তার ফলে চিরবিরানি ছটফটানি সব কটাই কিন্তু চূড়ান্ত আকার নিতে শুরু করলো। আপনারা জানেন, রাত পোহালেই কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে, যেখানে 60 লক্ষ না 70 লক্ষ না 80 লক্ষ কত নাম ঠিক ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য বাদ পড়বে, এবং তাদের ভার চলে যাবে বিচারপতিদের হাতে। এবং এই দুধেল গায়েরা যে আগুনে পরিস্থিতি তৈরি করতে পারে সেই নিয়ে ইতিমধ্যেই রাজ্যে কিন্তু থমথমে পরিবেশ তৈরি হয়েছে। তার থেকেও বেশি থমথম হয়ে গেছে কালীঘাট শিবির। কিন্তু এবার এবার কিন্তু তার থেকেও মারাত্মক ব্রহ্মাস্ত্র আছড়ে পড়ল কালীঘাট শিবিরে। প্রথম যে থাপ্পড়টি এলো সেটা যথারীতি যিনি কার্যত 24 ঘন্টা 365 দিন নাকানি চোবানি খাইয়ে রেখে দিয়েছেন দিদিমণির দলকে, সেই শুভেন্দু অধিকারীর হাত ধরে। আপনারা জানেন, কয়েকদিন আগেই দুজন ডিএম এবং একজন এডিএম এর এগেনস্টে রিপোর্ট করতে ইলেকশন কমিশনে গিয়েছিলেন মাননীয় বিরোধী দলনেতা, এবং সেখানে ওই তোলামুলিগুলো অসভ্যতার চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। বিএলও সেজে এসে কিছু অশিক্ষিত তারা কিন্তু জুতো চটি দেখানো শুরু করেন, এবং সেই জায়গা থেকে খুব স্বাভাবিকভাবে শুভেন্দুবাবুর প্রতি একটা আবেগ রয়েছে সাধারণ মানুষের। কিছু মানুষ এসে শোনা যায় নাকি বেশ ভালো করে তাদেরকে পালিশ করে দিয়েছে। এখন শুভেন্দুবাবু এইসব অসভ্যতাকে ইগনোর করে যান, তার কাজটি করেন, সেখানে ইলেকশন কমিশনের রিপোর্ট করেন, সাংবাদিক বৈঠক করেন, এবং তারপর তিনি বেরিয়ে চলে আসেন, কোথাও তিনি পিকচারে নেই। কিন্তু এরপর যারা এই অসভ্যতা করলো তারা চলে গেল চটিচাটা পুলিশের কাছে, এবং সেখানে গিয়ে শুভেন্দুবাবুর বিরুদ্ধে শ্লীলতাহানির প্ররোচনা দেওয়া থেকে আরম্ভ করে একাধিক ধারায় তারা অভিযোগ জানালো, এবং চটিচাটা পুলিশ তাদের অন্য কোনো কাজ নেই, সাথে সাথে তারা তদন্তে নেমে পড়লো। এখানে বোমাগুলি চালিয়ে তোলামুলি মস্তানগুলো গায়েব হয়ে যায়, তাদেরকে খুঁজে পায় না। কিন্তু শুভেন্দু অধিকারীকে বাগে পেয়েছি, এবার তাকে বেশ প্যাঁচা কলে ফাঁসাতে হবে, এই রকম একটা মনোবৃত্তি দেখা যায়। এবং যথারীতি এইসব কেসে যেখানে বাঁচার আশ্রয় থাকে, অর্থাৎ মহামান্য হাইকোর্টে শরণাপন্ন হন শুভেন্দুবাবু। আজকে পরিষ্কারভাবে মহামান্য হাইকোর্ট বলে দিয়েছে যে আগামী শুনানি না হওয়া পর্যন্ত শুভেন্দুবাবুর যে সুরক্ষার জায়গাটা রয়েছে সেটা কিন্তু রাজ্যকেই দেখতে হবে। এর পাশাপাশি এই তদন্তের কি ব্যাপার রয়েছে না ব্যাপার রয়েছে তার ডিটেলস রিপোর্ট মহামান্য আদালতের সামনে হাজির করতে হবে রাজ্যকে। এবং শুভেন্দুবাবুর বিরুদ্ধে এখন অ্যাকশন ফ্যাকশন নেওয়ার কোনো রকম কোনো গল্প নেই। অর্থাৎ আর একটা ভোটের আগে কেস পেয়েছি, আবারও শুভেন্দু অধিকারীকে ফাঁসাতে হবে, সেই সব টাইটাই ফিস হয়ে গেল। এবার 2 নম্বর থাপ্পড়, এবং সেই থাপ্পড়টা আরও মারাত্মক, এবং এলেও আরও মারাত্মক জায়গা থেকে। দেশের সর্বোচ্চ আদালতে আজকে গিয়েছিলেন এই এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করতে, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত বুঝে গেছে এরা কতখানি ধাস্তামি করছে, এসআইআর প্রক্রিয়াকে রুখতে এরা কী ধরনের অসভ্যতা করছে, কী ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র পরিকল্পনা করছে, সবটাই ফাঁস হয়েছে। তাই সেখান থেকে ঠাটিয়ে থাপ্পড়কে বাড়ি আসতে হলো দিদিমণির দলকে। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দিদিমণির উকিল সেখানে বলেন যে বিচারকদের উপর প্রভাব খাটাচ্ছে কমিশন, কি ভয়ঙ্কর অভিযোগ নিয়ে গেছে। এবার এসআইআর প্রক্রিয়াটা আটকে দিন, ওই ভুয়ো ভোটার তালিকায় ভোট করান, ওসব উন্নয়ন কিছু করিনি, এইসব ভুয়ো ভোটারে ছাপ্পা মেরেই আমাদের উন্নয়ন বাহিনী সেটাই জেতাতে দিতে হবে, পিসির বাড়ির আবদার আর কি। তো সেই জায়গা থেকে মহামান্য প্রধান বিচারপতি বলেন যে পুরো প্রক্রিয়া আটকে দিতে ছোটোখাটো অজুহাত দেখাবেন না। তখন দিদিমণির উকিল লাফিয়ে ঝাঁপিয়ে বলার চেষ্টা করেন যে এই যে মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছেন বিচারকদের এনগেজমেন্ট করতে, এবং তারা এসআইআরের যে প্রক্রিয়া করবেন তাদেরকে ট্রেনিং দিচ্ছে কমিশন। তখন মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি জিজ্ঞেস করেন, তো কমিশন ট্রেনিং দেবে না তো কে ট্রেনিং দেবে? না ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া যাবে না, এইসব কথা বলছে। বললো যা লেখা আছে আমাদের রায়ে লেখা আছে, এর বাইরে কমিশন কাজ করবে না, আমরা নিশ্চিন্ত। এবং এখানকার যে জুডিশিয়াল অফিসার আছে তাদের উপর সন্দেহটা রাখা বন্ধ করুন।
কি ধরনের অপমান, বুঝতে পারছেন? অর্থাৎ এখানে দুটো জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল। এক, মহামান্য সুপ্রিম কোর্টও বুঝতে পারছে এই এসআইআর প্রক্রিয়া ঘাঁটার জন্য এই রাজ্যই দায়ী, সুতরাং তাদেরকে পাত্তা দেওয়ার দরকার নেই। তারা পিসির বাড়ির আবদার নিয়ে গেলেই শুনতে হবে এমন কোনো ব্যাপার নয়। এদের কেবল কান মুলে বেশ করে কসকস করে টাইট দিয়ে সিধা পথে নিয়ে আসতে হবে। এদের ওই কুকুরের ল্যাজের মতো যতই সোজা করো এরা কিছুতেই সোজা হবে না। আর 2 নম্বর, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নিয়ে আপনারা আশঙ্কা প্রকাশ করছিলেন যে এরা যেরকম শয়তানি করে ওই মহামান্য বিচারপতিদের আবার ম্যানেজ ট্যানেজ করে ফেলবে না তো? না, মহামান্য বিচারপতিদের এখনও অবধি এরা ম্যানেজ করতে পারেনি, করতে পারলে এরা ছুটে যেত না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ 3 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে সমস্ত ব্যথা, সমস্ত বেদনা ওই ডমিসাইল সার্টিফিকেটেই লুকোনো আছে, যেটা ভুয়ো এবং গত কয়েক মাসে ব্যাপক হারে সাপ্লাই করা হয়েছে ওই অবৈধ বাংলাদেশি, ওই অবৈধ রোহিঙ্গাগুলোর। এবং এই ডমিসাইল সার্টিফিকেট জাল যদি ধরা পড়ে তাহলে এদের কিছুতেই ভোটার তালিকায় নাম তুলতে পারবে না। আর এদের নাম যদি ভোটার তালিকায় তুলতে না পারে, 26-এ ওই 250-260-এর গল্প ভুলে যান, এরা 50-60টা আসন পাবে কিনা সেই জায়গাটাই যে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে, সেটাই সঠিক জায়গায় যেতে চলেছে। তবে এই সবকে ছাপিয়ে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ আজকে যে থাপ্পড়টি এলো, সেটা হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা চেষ্টা করেও চটি চাটা পুলিশকে দিয়ে আটকাতে চেয়েও আটকাতে পারলো না। অর্থাৎ বিজেপি আগেই ঘোষণা করেছিল, আজকে একদম সাংবাদিক বৈঠক করে ঘোষণা করে দিল তারা রাজ্যের 9 জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু করছে। এবং সেটাতে দিদিমণির ক্যাম্প যে একদম থরথর করে কাঁপতে শুরু করেছে, বুঝে গেছে এই পরিবর্তন যাত্রা হতে দিলে রাজ্য রাজনীতির ছবিটাই বদলে যাবে। আর ভোটে লড়ার মতো জায়গায় থাকবে না। একদিকে বিপক্ষ শিবির, বিজেপি শিবির, তারা চাঙ্গা হয়ে যাবে, তারা পুরোপুরি চার্জড আপ হয়ে ময়দানে থাকবে। অন্যদিকে এইটা যদি হয় তাহলে যে কটা কর্মী সমর্থককে এখনও ভুল বুঝিয়ে ময়দানে রাখা গেছে, তারা ল্যাজ গুটিয়ে বাড়ি চলে যাবে। সেই জন্যই কি চটিচাটা পুলিশকে দিয়ে এই পরিবর্তন যাত্রা আটকানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যথারীতি বিজেপি যেটা করে, মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু পারমিশন এসে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই পরিবর্তন যাত্রা? দেখুন, বিজেপি সাংগঠনিকভাবে গোটা রাজ্যটাকে 10টা ভাগে ভাগ করেছে। তার মধ্যে কলকাতা মহানগর সংলগ্ন যে এলাকাটা রয়েছে, যে অঞ্চলটা তাদের রয়েছে, সেইখানে কোনো পরিবর্তন যাত্রা করছে না। এর বাইরে বাকি যে 9টা সেগমেন্ট রয়েছে, সেই 9টা সেগমেন্ট থেকেই তারা এই পরিবর্তন যাত্রা শুরু করছে। এবং এটা পশ্চিমবঙ্গের 294টা বিধানসভায় ছুঁয়ে এসে ফাইনালি এটা কিন্তু ব্রিগেডে মিশবে এবং সেখানে ব্রিগেডে নরেন্দ্র মোদীর হাত ধরে মহাসভা হবে। সেটাই এই পরিবর্তন সভার একটা সমাপ্তিমূলক জায়গা রয়েছে। এবং এই যে 9টা তারা যাত্রা করছে, সেখানে মোট 63টা বৃহৎ জনসভা হবে। অর্থাৎ ফাইনালি নরেন্দ্র মোদীজির সভা তো থাকছেই, তার আগে 63টা জনসভা হবে। মানে বুঝতে পারছেন ইম্প্যাক্টটা কীভাবে হবে। এবং সবথেকে বড় কথা, এই যে পরিবর্তন যাত্রা তারা করছে, সারা রাজ্যের 5000 কিলোমিটার রাস্তা কভার হবে। অর্থাৎ মোটামুটি অলিগলি কিছুই আর বাদ থাকছে না। প্রত্যেকটা বিধানসভা টাচ করে মানুষকে কিন্তু জাগাতে শুরু করবে। এবং বিজেপি যেটা টার্গেট নিয়েছে, সেটা হচ্ছে 1 কোটি মানুষকে যুক্ত করতে হবে। অর্থাৎ দেখুন, বিজেপির একটা ভোট ব্যাঙ্ক কিন্তু তৈরি হয়ে গেছে। 39% ভোট ব্যাঙ্কে তারা যে পৌঁছে গেছে, সেটা 2024-এর ইলেকশানে এত কিছু গুপিবাজি করার পরও তারা অটুট রেখে দিয়েছে। এরপরে যদি 1 কোটি মানুষকে যুক্ত হয়, 24-এর পর পরিবর্তনের, এই রাজ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু অনেক বেড়েছে, ইকুয়েশন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ফলে যারা ফ্লোটিং ভোটার রয়েছে, যারা বিরোধী ভোটার রয়েছে, তারা কিন্তু অনেকেই এক জায়গায় চলে আসবে। এবং এটা যদি সাকসেসফুলি করতে পারে, একদিকে বিজেপি যেরকম চার্জড আপ হয়ে যাবে, অন্যদিকে এই শাসক দল তারা কিন্তু কার্যত কোণঠাসা হয়ে ঘরে ঢুকে যাবে। সেই আতঙ্ক থেকেই এটা আটকাবার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা কিন্তু সফল হলো না। এখন এই যে পরিবর্তন যাত্রা, এই পরিবর্তন যাত্রাটা করছে, তাতে যে পয়েন্টগুলো বলছিলাম যে কেন আটকাতে চাইছে, সত্যি কি এটাতে কোনো লাভের লাভ হবে? দেখুন, এখানে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাবে যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, তারা কিন্তু চাঙ্গা হয়ে যাবে। কেননা আপনারা যারা সাধারণ মানুষ, তারাই অনেক সময় প্রশ্ন করেন যে আমরা তো বিজেপিকে এই রাজ্যে আনতে চাই, বিজেপি কি নিজে আসতে চায়? বিজেপি নেতাদের বিরুদ্ধে সবথেকে বড় যেটা অভিযোগ হচ্ছে, এরা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপেই বেশিভাবে প্রতীয়মান হয়। এদেরকে
মানুষের কাছে কাছে পৌঁছতে, মানুষের দরজায় দরজায় পৌঁছতে দেখা যায় না। যদিও বাস্তবটা কিন্তু একটু অন্যরকম। এরা যদি দরজায় দরজায় পৌঁছানোর চেষ্টা করে, এদের যে শাসক বাহিনী রয়েছে, যে উন্নয়ন বাহিনী রয়েছে, যে গুন্ডা বাহিনী রয়েছে, তারা এমন মারধর শুরু করবে যে এদের প্রাণ সংশয় শুরু হয়ে যাবে। অন্যদিকে আর একটা জায়গাও রয়েছে যে এখানে কিন্তু গণতন্ত্রের সুষ্ঠু জায়গাটা নেই, কিন্তু মানুষ ওসব বোঝে না। মানুষ বলছে, দেখো ভাই, আমি আমার পাড়ায় কোনো বিজেপি নেতাকে চিনিই না, কিন্তু এই যদি পরিবর্তন যাত্রা হয় তাহলে কিন্তু সব কর্মীরা ঐক্যবদ্ধ হবে, সুসংহত হবে এবং তারা সকলে মিলে রাস্তায় নামবে, এবং এই ব্যাপক যে জায়গাটা হবে, ডেফিনেটলি পুরো অর্গানাইজেশন কিন্তু চার্জড আপ হয়ে যাবে। ভোটের আগে একটা তেল দেওয়া মেশিনের মতো জায়গায় তারা চলে আসবে। দুই, এখানে এই যে পরিবর্তন যাত্রা হবে, যেখানে বললাম 63টা এরা জনসভা করবে এবং ফাইনালি নরেন্দ্র মোদীজির মহাসভা হচ্ছে, তো সেখানে ভোটের দিশাটা কার্যত ঠিক হয়ে যাবে। এখানে দুটো জিনিস রয়েছে, দুটো ন্যারেটিভ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে এই রাজ্যের চুরি, দুর্নীতি, এই রাজ্যটাকে গত 15 বছরে কিভাবে অন্ধকারে তলিয়ে দিয়েছে, দেনার দায়ে ডুবিয়ে দিয়েছে। এখানে চাকরি নেই, এখানে শিল্প নেই, এখানে শুধুমাত্র ভাতা সর্বস্ব জায়গা। সেই পয়েন্টগুলো অত্যন্ত জোরালো গলায় উঠবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মানুষ শুনতে চাইছে, যে এই চুরি ছেঁচড়ামির কথা তো আমরা জানি, যে কারণে রাজ্যে পরিবর্তন ঘটাতে চাইছি, কিন্তু বিজেপিকে যদি আমরা ক্ষমতায় আনি, আমরা কি পাবো? বিজেপি ক্ষমতায় এলে কি করতে পারে, কি দিতে পারে, সেই ছবিটাও কিন্তু নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ একদিকে যেরকম শাসককে বেআব্রু করা হবে, তার পাশাপাশি যে ডাবল ইঞ্জিন সরকারের ফায়দা কোথায় রয়েছে, উন্নয়নযোগ্যতা ঠিক কোথায় যাবে, বাংলা কোথায় আছে আর কোথায় পৌঁছতে পারে, কোথায় পৌঁছে দেবে বিজেপি, সেই জায়গাটা, সেই ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এবং সেই ছবিটা যত বেশি স্পষ্ট হবে, মানুষের মনের দোদুল্যমানতা তত কাটবে, তত কিন্তু বিজেপির জন্য ভোট বাক্সে ভোট কনসলিডেশন অনেক বাড়বে। এবং সবথেকে বড় কথা, দেখুন, এই যে পরিবর্তন যাত্রাটা হবে, এত ব্যাপক তামঝাম করে বিজেপি আসবে, বারবারই মানুষ একটাই প্রশ্ন করে, যেটা বলছি, যে বিজেপি নেতাকর্মীদের আমরা খুঁজে পাই না, কিন্তু যখন বিজেপি সার্বিকভাবে এইভাবে ময়দানে থাকবে, তখন কিন্তু বিরোধী ভোট এক জায়গায় চলে আসবে। এই যে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে রয়েছে, বিরোধী ভোট কিন্তু বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিকে বাঁচতে হলে সমস্ত ভোট এক জায়গায় নিয়ে আসতে হবে, নাহলে 2026-এর পর ওই হরগোবিন্দ দাস, ওই চন্দন দাসের মতো মরতে হতে পারে। এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু ক্রমশ ক্লিয়ার হবে, এবং তার ফলে সমস্ত বিরোধী ভোট এক বাক্সে আসবে। এবং বিরোধী ভোট যদি কনসলিডেটেড হয়, যদি এক বাক্সে আসে, শাসকের পতন কারুর আটকাবার ক্ষমতা থাকে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, ভোটারদের মানসিকতা, যারা বিজেপিকে ভোট দেননি বা যারা এখনও দোদুল্যমানতায় ভুগছেন, যারা ফ্লোটিং ভোটার, তারা কিন্তু সকলেই ধীরে ধীরে কনভিন্সড হবেন যে না, বিজেপি বাংলা নিয়ে কিন্তু আগ্রাসী, বিজেপি বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস, যেটা বারবারই অভিযোগ ওঠে। বিজেপি কি চায় বাংলায় ক্ষমতা দখল করতে? নাগপুর থেকে কি সিগন্যাল এসেছে? এই সমস্ত যে কথা, সেখানে বিজেপি যদি সার্বিকভাবে ময়দানে থাকতে পারে, যে বিরোধীদের মধ্যে একমাত্র বিজেপিকে পাওয়া যাচ্ছে, তাহলে তাহলে কিন্তু ভোটারদের কনসলিডেশনটাও হবে, ভোটারদের মানসিকতারও পরিবর্তন হবে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আপনাদের মনে একটা খুব ক্রুশিয়াল প্রশ্ন জাগতে পারে, যে এই বাংলা তো ভাতা ভিক্ষাতেই চলে, ওই যে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে, ব্যাস ওটাতেই ধিতিং ধিতিং করে নাচতে নাচতে লোক ভোট দিয়ে দেবে। বা এই যে যুবসাথী করে সেখানে বেকারদের হাতে 1500 টাকা করে দিয়ে দিচ্ছে, ফলে চাকরি নেই, শিল্প নেই, এসব ভুলে ওই যুবসাথীর লোকজন সব তো ভাতা নিচ্ছে, আর দিদিমণি কি ভোট দেবে? এই পরিবর্তন যাত্রা করে আলটিমেটলি কি কোনো লাভ হবে? ইতিহাস বলছে পরিবর্তন যাত্রা রাজনৈতিক ইকুয়েশন পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। প্রথমেই যে পরিবর্তন যাত্রাটার কথা বলবো, সেটা হচ্ছে রাম জন্মভূমি রথযাত্রা। এই রথযাত্রার কনসেপ্ট প্রথম লালকৃষ্ণ আডবাণীজির হাত ধরে শুরু হয়েছিল, এবং একটা পার্টি যাদের এক সময় লোকসভায় মাত্র 2 জন সাংসদ ছিল, সেই জায়গা থেকে এসে আজকে কার্যত অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। পর 3বার কেন্দ্রে সরকার গঠন হয়েছে, এবং শুধু সরকার গঠন করা নয়, বিভিন্ন রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে, এবং যে পরিমাণ শক্তিশালী সংগঠন গোটা দেশ জুড়ে গড়ে তুলেছে, নিজেদের ভাবাদর্শ যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, এবং উন্নয়ন যেভাবে করছে, সেই জায়গা থেকে আগামী বেশ কয়েকটা সাধারণ নির্বাচন বিরোধীদের টেলিস্কোপ দিয়ে খুঁজতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যেসব রাজ্যে কোশ্চেনকালেও বিজেপি ক্ষমতায় আসেনি, সেই সমস্ত রাজ্যে এক এক করে বিজেপির দখলে আসছে। এবং একবার যখন বিজেপি সেখানে আসছে, যে উন্নয়নের স্বাদ সেখানকার মানুষ পাচ্ছে, সেই রাজ্যে কিন্তু চট করে আর বিজেপির হাত থেকে তারা ক্ষমতা কেড়ে নিচ্ছে না। ফলে
ঐতিহাসিকভাবে লালকৃষ্ণ আডবাণীজি যে পথটা দেখিয়েছিলেন সেই পথে কিন্তু বিজেপি এই চূড়ান্ত সাকসেসের পথে পৌঁছেছে। 2 নম্বর, গুজরাট গৌরব যাত্রা। গুজরাট গৌরব যাত্রা 2022 সালের নির্বাচনের আগে শুরু করেছিল, কেননা গুজরাটে দীর্ঘদিন ধরে বিজেপি ক্ষমতায় আছে, ফলে খুব স্বাভাবিক একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হতে পারে এবং মানুষ সেখানে পরিবর্তনের কথা ভাবতে পারে। বিশেষ করে মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদীজি কিন্তু সেখান থেকে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী হয়ে চলে এসছেন, ফলে তার নেতৃত্ব ডেফিনেটলি গুজরাটের মানুষ মিস করতে পারে। সো একটা সেই জায়গাটা ছিল, সেখানে গুজরাট গৌরব যাত্রা 2022-এর আগে বিজেপি করে এবং তার ফলাফল কি হয়েছিল জানেন? 99টা আসন থেকে 2017 নির্বাচনে 99টা আসন ছিল বিজেপির, সেখানে 2022 সালে এই পরিবর্তন যাত্রার পরে 156 আসনে পৌঁছে গিয়েছিল বিজেপি এবং ভোট শতাংশ 49% থেকে বেড়ে 52.5%-এ পৌঁছে গিয়েছিল। এবার আপনারা বলবেন যে এখানে তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পর তারা করেছে, কোনো রকম কোনো বাধা টাধা পায়নি, সুতরাং ঠিক আছে। এবার অন্য একটা রাজ্যের কথা বলি যেখানে পরিস্থিতি কিছুটা টালমাটাল ছিল, মধ্যপ্রদেশ 2023 সাল। সেখানেও কিন্তু বিকাশ যাত্রা বা জন আশীর্বাদ যাত্রা বিজেপি শুরু করেছিল। তার ফলাফল 2023-এ কী হয়েছিল জানেন? 2018-তে যেখানে বিজেপির আসন সংখ্যা ছিল 109, 2023-এ সেই 109 থেকে বেড়ে তাদের আসন পৌঁছে যায় 163 আসনে এবং ভোট শেয়ার 41% থেকে বেড়ে 48.6%-এ পৌঁছে যায়। এবার আপনারা বলবেন মধ্যপ্রদেশেও তো বিজেপি ক্ষমতায় ছিল, গুজরাট বললেন, মধ্যপ্রদেশ বললেন, পরিবর্তন বাংলায় তো বিরোধী জায়গায় রয়েছে, তাহলে এইসব রাজ্যে করে কি সাকসেস পাওয়া যাবে? আমি এবার দুটো রাজ্যের কথা বলবো যেখানে বিজেপি বিরোধী আসনে ছিল এবং সবথেকে বড় কথা, বিজেপি যে সেখানে ক্ষমতায় আসতে পারে এটা বিজেপি নেতারাও হয়তো ভাবতে পারেননি, কিন্তু এই পরিবর্তন যাত্রা সেইখানে কিন্তু পুরোপুরি ছবিটা চেঞ্জ করে দিয়েছিল। প্রথম কথা বলবো ছত্তিশগড়ের পরিবর্তন যাত্রা, ওই 2023 সালেই। তার ফলে যেটা হয়েছিল 2018 সালের নির্বাচনে যেখানে ছত্তিশগড়ে বিজেপি মাত্র 15টা আসন পেয়েছিল, সেইখান থেকে বিজেপির আসন সংখ্যা বেড়ে 54-তে পৌঁছে যায়, 15 থেকে 54, এবং ভোট শেয়ার 33% থেকে 46.3%-এ পৌঁছে যায়, 13.5%-এর জাম্প। বুঝতে পারছেন একটা পরিবর্তন যাত্রা কিভাবে রাজ্যের ছবিটা চেঞ্জ করে দিয়েছিল? ছত্তিশগড় তো কংগ্রেস বুক টুকে বলেছিল জিতবে, অতি বড় কংগ্রেস নেতাও ভাবতে পারেনি যে ছত্তিশগড়ে হার হতে পারে, কিন্তু এই পরিবর্তন যাত্রা ফল্গু নদীর মতো পুরো ভোটারদের মনটা বদলে দিয়েছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ রাজ্য, একটা বড় রাজ্য, ছত্তিশগড় তো ছোট রাজ্য, একটা বড় রাজ্যের কথা বলছি, রাজস্থান। এই রাজস্থানেও 2023-এর নির্বাচনের আগে বিজেপি পরিবর্তন যাত্রা করে এবং তার ফলে 2018 সালে যেখানে বিজেপি মাত্র 73টা আসন পেয়েছিল, এই পরিবর্তন যাত্রার পরে সেখানে আসন সংখ্যা পৌঁছে যায় 115-তে এবং ভোট শেয়ারও 39.5% থেকে বেড়ে 41.6%-এ পৌঁছে যায়। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যে যে বিরোধী অবস্থায় থাকুক, টালমাটাল জায়গায় থাকুক বা ক্ষমতায় থাকুক, বারে বারেই দেখা গেছে বিজেপির এই পরিবর্তন যাত্রা ভোটারদের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে চলে এসছে, রাজ্যের ভোটের ছবিটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং এটা শুধুমাত্র জেনারেল সেগমেন্ট নয়, এসসি, এসটি, মূলবাসী যারা জনবাসী রয়েছেন প্রত্যেকের মধ্যে একটা ব্যাপক ব্যাপক প্রভাব ফেলেছে এবং পুরো রাজ্যের ভোট শেয়ার থেকে আরম্ভ করে আসন সমস্ত কিছুর ছবিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এতগুলো রাজ্যে যেখানে পরীক্ষিত সত্য, সেটা বাংলায় কেন সফল হবে না? এবং বাংলায় যে এটা নির্ঘাত সফল হবে, কেউ আটকাতে পারবে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে এটা পুলিশ দিয়ে আটকানোর দিদিমণির আপ্রাণ চেষ্টা। যদি বাংলায় এর কোনো এফেক্ট না থাকতো, যে যা করছিস করগে যা ভাই, কেউ শুনবে না তোদের কথা, তাহলে তো করতেই দিত, অ্যালাউই করতে পারতো। এটাকে এইভাবে প্রাণপণ আটকানোর চেষ্টা করলো কেন? এবং সেই আটকানোর চেষ্টার পরেও মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে বিজেপিকে করতে হচ্ছে কেন? অর্থাৎ একদিকে যেরকম এসআইআর এর ফাইনাল লিস্ট বেরোলে দুধেল গাইদের ছটফটানি রাজ্য জুড়ে বেরোবে, অন্যদিকে সুসংহত সংঘবদ্ধ বিজেপি ময়দানে থাকবে, প্রবলভাবে থাকবে, কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব থেকে শুরু করে একদম মণ্ডল স্তর পর্যন্ত প্রত্যেকটা কর্মী সমর্থক রাস্তায় থাকবে হই হই করে। একদিকে শাসকের দুর্নীতির মুখোশ খুলবে, অন্যদিকে ডাবল ইঞ্জিন সরকারের ফায়দা সেটা মানুষের সামনে তুলে নিয়ে আসবে।
ফলে দুয়ের যোগ ফলে 28 তারিখ পেরোলেই, পয়লা মার্চ মাস পড়লেই রাজ্যের রাজনৈতিক ছবিটা পুরোপুরি বদলে যাবে এবং আইন, আদালত, পুলিশ কোনো কিছু দিয়ে দিদিমণির সেটা আটকানোর ক্ষমতা নেই। 26-এর বিসর্জনের বাজনা যে সেইখান থেকেই বেজে যাবে সেটা কার্যত নিশ্চিত হয়ে গেল। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।